ওদিকে রাঘব রাজার সাথে কথা শেষ করে নিজের বাড়ির দিকে ফিরতে থাকে। আর তখনই রাজকনক সেই পথে মহারাজের কাছে যাওয়ার জন্য আসছিল। এ কি, মনে হচ্ছে রাজগণক। হ্যাঁ, তাই তো। কিন্তু রাজগণক এদিকে কেন? আমি তো জানি রাজগণক 5 দিনের জন্য গণনায় বসেছে রাজকুমারের খোঁজ বের করার জন্য। আর তাই তো ভেবেছিলাম 5 দিন পরেই রাজগণকের সাথে আমি বোঝাপড়া করব। কিন্তু এখন এই সময়ে রাজগণক কোথায় যাচ্ছে সেটা আমাকে জানতে হবে। সেই বিকেল বেলা ভোলাটা বেরিয়েছে ওই মেয়েটার খোঁজ নিয়ে আসার জন্য, কিন্তু এখন সন্ধ্যা গড়িয়ে রাত হতে গেল, এখনো তো ফিরে এলো না। কে জানে কোথায় গিয়ে সে মেয়েটিকে খুঁজে চলেছে। আর তাছাড়া এখন পর্যন্ত সত্যি সত্যি ওই মেয়ের খোঁজ পেয়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। মেয়েটার খোঁজ আমার অবশ্যই দরকার, কারণ ওই মেয়ের খোঁজ যদি আমি না পাই তাহলে যে কিছুতেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। ওই মেয়েকে যে করেই হোক আমার বউ বানাবই। সেদিন ওভাবে চলে না এসে মেয়েটির পিছু পিছু যদি আমি মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারতাম তাহলে মেয়েটির বাড়িটা আমি চিনে নিতে পারতাম, আর ওর বাড়িতে গিয়ে আমি বিয়ের প্রস্তাব খানাও দিতে পারতাম। আর এখন এখন আমাকে এই ভোলার উপর নির্ভর করতে হচ্ছে, যার কিনা কাণ্ড জ্ঞান বলে কিছুই নেই। ওর যদি কোনো কাণ্ড জ্ঞান থাকতো তাহলে কি আর এত রাত পর্যন্ত বাইরে থাকতো? আমি আর ওকে নিয়ে পারি না। ওদিকে ভোলা বাড়ির দিকে ফিরতে থাকে আর তার সারা শরীরে কাদা মাখা ছিল। দেখো দেখো কি কাণ্ড ঘটে গেল, সারা শরীরে একেবারে কাদায় মেখে গেল। সন্ধেবেলায় আমি ওভাবে যে গোবরে পা পিষে ওভাবেই ডোবায় পড়ে যাব, এটা তো ভাবতেও পারিনি। এই গ্রামের গরুগুলোর কোনো আক্কেল বলে কিছুই নেই, যেখানে সেখানে এসব আজে বাজে কাজ করে রাখে। আর তাই তো গোবরে এভাবে পা পিছলে নরম ডোবায় পড়ে গেলাম। আর তাছাড়া এই গ্রামের রাস্তাটাও মোটেও ভালো না। সন্ধ্যের সময়ে কি কাণ্ড ঘটে গেল, এখন আমি কি করি? ওদিকে কর্তা বাবু আমার ফিরতে দেরি দেখে নিশ্চয়ই অনেক চিন্তা করছে, আর তাই তাড়াতাড়ি ফিরে যেতে হবে আমাকে। কিন্তু রাতের অন্ধকারে তো ঠিকমতো চোখে দেখতে পাচ্ছি না পথঘাটগুলো, আর তাই কি করে যে তাড়াতাড়ি যাব সেটাও বুঝতে পারছি না। তোদের এই সংসারে বিরাট অভিশাপ রয়েছে, আর সেই অভিশাপের কারণে তোর জন্মের সময় তোর বাবা মারা যায়, আর এখন এইভাবে তোর মাও মারা গিয়েছে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিসের অভিশাপ? অভিশাপ, সাপের অভিশাপ। তোদের পরিবারের উপর সাপের অভিশাপ রয়েছে, তাই তোর বাবা মায়ের অকাল মৃত্যু হয়েছে। বুড়িমা, সাপের অভিশাপ? আমি সত্যি সত্যি এসব কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে সবকিছু খুলে বলুন বুড়িমা। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে সব কিছু বুঝিয়ে বলবো দেখেই তো এত দূর পর্যন্ত এসেছি। শোন মা, তোর জন্মের সময় যেমন তোর বাবাকে সাপে কেটে মেরেছিল, ঠিক তেমনি তোর মাকেও ওই একই ভাবে সাপে কেটে মেরেছে রে। ঠিক আছে, আমি মেনে নিলাম আমার মাকে সাপে কেটে মেরেছে, কিন্তু আমরা আমরা কেউ তোমার মায়ের লাশ পর্যন্ত পাইনি। তাহলে আমার মায়ের লাশ কোথায় গেল? বলছি, তোকে সব কিছু বলছি। 2 দিন আগে তোদের এই গ্রামে আমি এসেছিলাম খাবারের সন্ধানে, আর কিছু খাবার সংগ্রহ করে আমি বাড়ির দিকে ফিরছিলাম। হঠাৎ পথে দেখি তোর মা মোড়ল বাড়ি থেকে ফিরছে। তোর মায়ের সাথে আমার আগে থেকে বেশ ভালোই একটু আধটু পরিচয় ছিল রে। সে আমাকে খুব ভালো করেই চিনতো, আর পথে দেখা হতেই আমি তার কাছে এগিয়ে যেতে থাকি।
তারপরই হঠাৎ করে এক বিষাক্ত সাপ এসে তোর মাকে দংশন করে দেয়। আর সাথে সাথেই সেই সাপটি একটি নারী রূপ ধারণ করে। আর আমি তো ভয় পেয়ে যাই। তারপর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকি। আর তারপর আমি যেটা দেখলাম রে মা, সেটা যে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তারপর তারপর কি কি দেখলেন বুড়িমা? বলুন বলুন আমাকে। আমি দেখলাম যে ওই নাগিনীটা তোর মায়ের শরীরের উপর একটা জাদু শক্তি প্রয়োগ করলো। আর সাথে সাথেই তোর মায়ের শরীর অদৃশ্য হয়ে মাটির সাথে মিশে গেল। আর তারপর সেই নাগিনীটি বলে ওঠে তার নাকি অভিশাপ আছে তোদের উপর। আর তারপর থেকে আমার কিচ্ছুটি মনে নেই রে মা। আর আজ আমার জ্ঞান ফিরে আসে। আর আমার জ্ঞান ফিরে আসার সাথে সাথে আর একটুও দেরি না করে তোদের এখানে চলে আসি খবর দেওয়ার জন্য। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার মা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না। মা মা, কোথায় তুমি? মা মা। অভাগী মা বলে চিৎকার করে সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অভাগী মা, এ কি আমার মনের মধ্যে এমনটা কেন লাগছে? আমার মনে হচ্ছে আমার অভাগী ভালো নেই। মনে হচ্ছে নিশ্চয় ওর কোনো বিপদ বা কোনো ক্ষতি হয়েছে। কিন্তু আমি এখানে থেকে কি করে জানবো যে আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটার খবর আমার কাছে এনে দেওয়ার মতো তো কেউ নেই। আমি কি মোড়লগিন্নির কাছে জিজ্ঞাসা করব? না 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 না, তার কাছে জিজ্ঞাসা করে আর কোনো লাভ নেই। সে কিছুতেই আমাকে আমার অভাগীর খবর দেবে না। তাহলে কি করব আমি? কি করে আমি আমার মেয়েটার খোঁজ জানতে পারবো? আর তাছাড়া আজ এখন পর্যন্ত তো মোড়লগিন্নি এখানে এলো না। আমি তো ভেবে নিয়েছিলাম যে এবার মোড়লগিন্নিকে আমি সব কিছু বলে দেব আর আমার মেয়ের কাছে আমি ফিরে যাব। কি কি করব এখন আমি? হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো। আমার মেয়ের কোনো না কোনো একটা খবর আমার কাছে এনে দাও। এই কথা বলে অভাগীর মা কাঁদতে থাকে। কেঁদো না অভাগীর মা, এভাবে কেঁদো না। তুমি যদি কেঁদে কেঁদে এভাবে নিজেকে ক্ষতি করে ফেলো তাহলে আমার অভাগীর যে কেউ থাকবে না। আর তাই বলছি, আমি বেঁচে নেই কিন্তু তুমি তো বেঁচে আসো। আর আমার মেয়েটার যে তুমি ছাড়া আর কেউ নেই। আর তাই তোমাকে শক্ত থাকতে হবে। এভাবে ভেঙে পড়লে চলবে না গো। অভাগীর বাবা, তুমি এসেছো। কতদিন পর তোমাকে দেখলাম। জানো জানো অভাগীর বাবা, ওই মোড়লগিন্নি আমাকে এখানে এভাবে জোর করে আটকে রেখেছে। আর ওই সাত খরা মোহরের লোভে সে আমার সাথে এমনটা করছে। আর সে আমার কাছে বলেছে আমি যদি ওই সাত খরা মোহর কোথায় আছে সেটা জানিয়ে দেই তাহলে সে আমাকে মুক্ত করে দেবে। এখন তুমি বলো আমি কি করব? অভাগীর মা, এখান থেকে তুমি মুক্ত হবেই। ওই মোড়লগিন্নি হয়তোবা জোর করে তোমাকে এখানে আটকে রেখেছে, কিন্তু খুব বেশি দিন এখানে তোমাকে আটকে রাখতে পারবে না। তবে তাই বলে তুমি ওই সাত ঘোড়া মোহরের কথা কিছুতেই মোড়লগিন্নিকে বলবে না। যত যাই কিছু হয়ে যাক না কেন, তুমি এটা বুঝতে পারছো না, মোহরের কারণে আমাদের অভাগীর সারা জীবনটা ভালো থাকতে পারবে। ওর ভবিষ্যতে আর কখনো কোনো কষ্ট হবে না গো। আর তাই বলছি, এই সামান্য কষ্টটা সহ্য করো, কিন্তু কোনোভাবেই সাত ঘোড়া মোহরের কথা মোড়লগিন্নিকে জানিও না। আর তুমি অভাগীকে নিয়ে চিন্তা করছো, অভাগীর কিছুই হয়নি, অভাগী ভালো আছে। আর তাছাড়া ও ভালো মতো ওর ভালো মায়ের কাছে রয়েছে। আর ওর ভালো মা অভাগীর কোনো ক্ষতি হতে দেবে না গো। এই কথা বলে সাথে সাথে রামু অদৃশ্য হয়ে যায়। এ কি, কোথায় কোথায় গেলে তুমি অভাগীর বাবা?
তুমি 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 চলে গেলে কেন? কোথায় কোথায় গেলে? ওদিকে মোড়ল গিন্নি একটি লাঠি হাতে করে অভাগীর মায়ের কাছে আসার জন্য রওনা দেয়। আজ ওকে আমি এমন অত্যাচার করব যে ও বাপ বাপ করে সব কিছু বলে দেবে। তখনই মোড়ল মশাই বাড়িতে ফিরে আসে। কি গো গিন্নি, কাকে তুমি অত্যাচার করবে আর কেই বা বাপ বাপ করে সবটা বলে দেবে বলো তো? কই না তো, কাকে কাকে আমি অত্যাচার করব বলো তো? আমি কি কখনো কাউকে অত্যাচার করতে পারি বলো? তুমি মনে হয় ভুল শুনেছো। না না, আমি স্পষ্ট শুনেছি, আমি কিছুতেই ভুল শুনতে পারি না। তুমি বলছিলে কাউকে একটা তুমি অত্যাচার করবে, তোমাকে সে ব্যাপারে সবটা বলে দেবে। আর তাছাড়া তোমার পেছনে ওটা কি লুকিয়ে রেখেছো দেখতে পাচ্ছি। তুমি তোমার পেছনে একটি বড় সড়ো লাঠি লুকিয়ে রেখেছো, তাই লাঠি দিয়ে কার উপর অত্যাচার করবে শুনি? এই রে, এখন আমি কি করি? আমার স্বামী তো ওই লাঠিটাও দেখে ফেললো আর আমার কথাগুলো শুনে ফেললো, কিন্তু এখন আমি তাকে কি বলবো সেটাই তো আমি বুঝতে পারছি না। সে তো একের উপর এক প্রশ্ন আমার উপর করে দিতে শুরু করেছে। আমি তার প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলে তো সে আমাকে সন্দেহ করবে, আর সে যদি আমাকে একবার সন্দেহ করে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। তখন তখন তো দেখা গেল আমার স্বামী আবার রেগে মেগে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তখন তখন আমি কি করব? কোথায় যাব? কোথায় বা থাকবো? আর ওই সাত ভরা মোড়ও তো আমার পাওয়া হবে না। তাহলে এখন কি করব? না 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 না, কিছু একটা বুদ্ধি তো আমাকে বের করতেই হবে। আর আর যে করেই হোক এই পরিস্থিতিটা সামাল দিতে হবে। কি হলো কি? তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না যে? বলো, আমাকে সবকিছু সত্যি সত্যি বলো, না হলে কিভাবে সত্যি কথা তোমার মুখ থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। রাত আরো গভীর হয়ে যায় আর রাতের অন্ধকারে সাধু বাবা সেই পাখিটিকে মানুষের রূপে ফিরিয়ে আনার উপায় খোঁজার জন্য অনেক চেষ্টা করে যেতে থাকে। তখন সেই পাখিটি সেখানে এসে হাজির হয়। আমি বুঝতে পারছি সাধু বাবা এখন পর্যন্ত ধ্যান করে যাচ্ছে, আর শুধুমাত্র আমাকে কিভাবে মনুষ্য রূপে ফিরিয়ে আনবে সেই জন্য সেভাবে ধ্যান করে যাচ্ছে। সত্যি আমি তো প্রথম সাধু বাবাকে ভুল বুঝেছিলাম, তার উপর অনেক অসন্তুষ্ট ছিলাম। আর সাধু বাবা তো না বুঝে আমাকে অভিশাপ দিয়েছিল, আর সেজন্য উনি নিজেও অনুতপ্ত হয়েছে আর আমাকে আবার মনুষ্য রূপে ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজছে। কিন্তু এখন পর্যন্ত উনি সেই উপায় পেয়েছেন কিনা সেটাই তো বলতে পারছি না। হে বিধাতা, তুমি সাহায্য করো সাধু বাবাকে। সাধু বাবা যেন আমার সুস্থ করার একটা না একটা উপায় খুঁজে বের করতে পারে। আর তাছাড়া যখন থেকে আমি ওই মেয়েটিকে দেখেছি তখন থেকেই আমার নিজের রূপে ফিরে আসতে আরো বেশি করে ইচ্ছে করছে। তখনই সেই সাধু বাবার ধ্যানও ভঙ্গ হয়। এই তো সাধু বাবা, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। বলুন না সাধু বাবা, আপনি কি আমার আবার মনুষ্য রূপ ফিরিয়ে দেওয়ার কোনো উপায় পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমি তোকে পাখির রূপ থেকে তোর আসল রূপে ফিরিয়ে দেওয়ার উপায় পেয়ে গেছি। কিন্তু আবার কি কিন্তু বলছেন সাধু বাবা? আপনি যেহেতু আমাকে পাখির রূপ থেকে মনুষ্য রূপে ফিরিয়ে দেওয়ার একটা উপায় পেয়ে গেছেন, সেটা আমাকে বলুন। আর যেভাবেই হোক সেই উপায় আমার আগে তো জানতে হবে। তুই এত উতলা হোস না রাজকুমার। আমি তো মন থেকে চাইছি যে আমার দেয়া অভিশাপ থেকে তুই তাড়াতাড়ি মুক্ত হয়ে নিজের আসল রূপে ফিরে আয়। আর তাই তো দিন রাত ধরে আমি শুধুমাত্র ধ্যান যজ্ঞ করে গেছি, আর অবশেষে আমি একটি উপায় পেয়ে গেছি। কি বলছেন সাধু বাবা? আমাকে আপনি রাজকুমার বলে ডাকলেন? আমি তো ওই পাখিতে রূপান্তরিত হওয়ার পর থেকে আমি ভুলে গিয়েছিলাম আমার নিজের পরিচয়টা। আমি যে একজন রাজকুমার। এখন বলুন সাধু বাবা, কিভাবে কিভাবে আমি আমার রাজকুমার রূপ ফিরে পাবো? তোকে আমি রাজকুমার রূপে ফিরিয়ে দেওয়ার একটা উপায় কিন্তু পেয়েছি। আমি চেষ্টা করব সেই উপায়ে
আমি আবার তোকে রাজকুমার রূপে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তো রাজকনককে ধরে এনে বন্দি করে রাখলাম। এখন সে মহারাজকে গিয়ে সব সত্যিটা জানাতে পারবে না, আর আমি তো কোনোভাবেই রাজকনককে ছাড়বও না। কিন্তু কথা হলো, রাজকনক বারবার বলছিল যে রাজকুমার নাকি বেঁচে আছে, আর এটা সে তার গণনার মাধ্যমে জানতে পেরেছে। আর যদি সত্যি সত্যি রাজকুমার বেঁচেই থাকে, তাহলে ও তো খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে আসবে। আর যদি একবার রাজপ্রাসাদে ফিরে আসে, তাহলে তো আমার সব পরিকল্পনা একেবারে নষ্ট হয়ে যাবে। তখন তো আমি চাইলেও আমার কাজ হাসিল করতে পারবো না, ওই সিংহাসন দখল নিতে পারবো না। আর তাছাড়া রাজকুমার যদি ফিরে আসে, তাহলে রাজকনককে আটকে রেখেই বা কি লাভ হবে? না না, রাজকুমার বেঁচে থাকুক আর যাই থাকুক, ওকে কোনোভাবেই রাজপ্রাসাদে ঢুকতে দেওয়া যাবে না। আর তাছাড়া আমি যেহেতু একবার মহারাজের কাছে প্রমাণ করে ফেলেছি যে রাজকুমার মারা গেছে, আর তাই রাজকুমার আজ থেকে মৃত। এই রাজপ্রাসাদে কোনো রাজকুমার আর আসবে না। আর তার জন্য আমাকে রাজকুমার কোথায় আছে সে খোঁজ জানতে হবে, আর ওকে হত্যা করতে হবে। রাজগণক যেহেতু আমার কাছে বন্দি আছে, আর ওর কাছ থেকেই আমি জানতে পারবো যে রাজকুমার কোথায় আছে। আর সেটা জেনে নিয়ে আমি নিজে গিয়ে রাজকুমারকে নিজের হাতে হত্যা করব। রাজকুমার যতই বেঁচে থাকুক না কেন, ও আর কখনো কোনো দিনও এই রাজপ্রাসাদে ফিরে আসবে না, কখনোই না। কারণ এই রাজপ্রাসাদ দখল করব আমি। বন্ধুরা, তাহলে কি সত্যিই রাঘব রাজকুমারের খোঁজ জেনে তাকে হত্যা করার চেষ্টা করবে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।